কেউই সেই কোটিপতি পক্ষাঘাতগ্রস্ত মহিলার দেখাশোনা করতে চাইছিল না, যতক্ষণ না একজন গরিব ডেলিভারি বয় সেখানে এলো। যখন চাকরির বিজ্ঞাপনে একজন বিশেষ রোগী দেখাশোনা করার জন্য দ্বিগুণ বেতনের প্রতিশ্রুতি দেওয়া হলো, তখন ডজন ডজন প্রার্থী সেই অট্টালিকায় পৌঁছালো। একে একে সবাই মহিলার সাথে মাত্র কয়েক মিনিট থাকার পরই পালিয়ে গেল, যে তাদের চিৎকার আর কটু গালিগালাজ দিয়ে স্বাগত জানাত। ঠিক সেই মুহূর্তে রোহান শর্মা তার মোটরসাইকেলটি বিশাল গেটের সামনে পার্ক করল। সে শুধুমাত্র একটি খাবারের অর্ডার দিতে এসেছিল, কিন্তু জানলা দিয়ে সে আরেকজন কেয়ারটেকারকে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখল, যে হতাশায় মাথা নাড়ছিল। তার কৌতূহল তখন আরও বেড়ে গেল যখন সে কাজের মেয়েটিকে দারোয়ানকে বলতে শুনল যে এটি এই সপ্তাহের 10ম প্রার্থী ছিল। যে মহিলার কথা হচ্ছিল তার নাম অঞ্জলি কাপুর, যিনি 50 বছর বয়সী একজন ব্যবসায়ী মহিলা ছিলেন এবং 2 বছর আগে একটি গুরুতর গাড়ি দুর্ঘটনার পর ঘাড়ের নিচ থেকে শরীরের সমস্ত নড়াচড়ার ক্ষমতা হারিয়েছিলেন। পুরো এলাকায় তার বদনাম ছিল। কেউই তার সাথে কয়েকদিনের বেশি কাজ করতে পারত না। অঞ্জলি কাপুরের বাসভবনে সবসময় চিৎকার চেঁচামেচি প্রতিধ্বনিত হতো। সে যোগ্য পেশাদারদের সামাজিক শ্রেণী, শারীরিক গঠন এবং পেশাগত দক্ষতা নিয়ে অপমানজনক মন্তব্য করে বের করে দিত। রোহান গেট থেকে দেখছিল আর অপেক্ষা করছিল কেউ ডেলিভারি নিতে আসবে কিনা। 35 বছর বয়সে নির্মাণ শিল্পে চাকরি হারানোর পর থেকে সে 4 বছর ধরে ডেলিভারি বয়ের কাজ করছিল। জীবন সহজ ছিল না। সে তার বিধবা মায়ের ভরণ পোষণ করত, যিনি ডায়াবেটিসে ভুগছিলেন এবং যার দামি ওষুধের প্রয়োজন হতো। সেই সাথে নিজের ছোট বোনের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাতেও সাহায্য করত। যখন কাজের মেয়েটি অবশেষে গেটে এলো, রোহান নিজেকে আটকাতে পারল না। মাফ করবেন ম্যাডাম, কিন্তু যারা এখন বাইরে যাচ্ছিল তারা কি এই বাড়ির কর্মচারী ছিল? মধ্যবয়সী মহিলা, যিনি নিজের পরিচয়ে শান্তি দেবী হিসেবে দিলেন, দীর্ঘশ্বাস নিলেন। তারা মালকিনের দেখাশোনার জন্য প্রার্থী ছিল, কিন্তু কেউ একটা দিনও টিকতে পারে না। বেচারি নিজের অবস্থা নিয়ে খুব আঘাত পেয়েছে। আর তার কেমন দেখাশোনার দরকার হয়? সব ধরনের বাবা, খাওয়ানো, পরিষ্কার করা, ওষুধ দেওয়া। তিনি ঘাড়ের নিচ থেকে কিছুই নাড়াতে পারেন না, কিন্তু দুর্ঘটনার পর থেকে তার স্বভাব অসম্ভব হয়ে গেছে। রোহান অর্ডার ডেলিভার করল, কিন্তু তার ভেতরে কিছু একটা ছিল যা সেই কথোপকথন ভুলতে পারছিল না। বাড়ি ফেরার সময় সে আবার অঞ্জলি কাপুরের বাসভবনের সামনে দিয়ে গেল এবং আরেকটি গাড়িকে দ্রুত বেরিয়ে যেতে দেখল। রাত 8টার বেশি বেজে গিয়েছিল এবং আরও একটি চেষ্টা ব্যর্থ হয়েছিল। সেদিন রাতে সে তার মায়ের সাথে পরিবারের কঠিন আর্থিক অবস্থার বিষয়ে কথা বলল। মা, ওষুধ দিন দিন দামি হচ্ছে এবং মোটরসাইকেলটা এখনই মেরামত করা দরকার। যদি আমি কোনো বাড়তি আয় না পাই, তবে আমি জানি না আমরা কি করব। 68 বছর বয়সী শ্রীমতী মীরা শর্মা ছেলের হাত ধরলেন। আমার ছেলে, তুমি আমাদের জন্য আগেই অনেক কিছু করো। ঈশ্বর কোনো একটা পথ খুলবেন, তুমি নিশ্চিত থাকো। তখনই রোহন এমন একটি সিদ্ধান্ত নিল যা তার জীবন পুরোপুরি বদলে দেবে। পরের দিন সকালে সে আবার অঞ্জলি কাপুরের বাড়িতে গেল এবং বেল বাজাল। শান্তি দেবী তাকে অবিলম্বে চিনতে পারল। কালকের ডেলিভারি ছেলেটা, তুমি এত সকালে এখানে কি করছো? আমি আপনার মালকিনের দেখাশোনার জন্য আবেদন করতে চাই। কাজের মেয়েটির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। বাবা, তুমি জানো না তুমি কি বলছো? কালকেই 2জন প্রশিক্ষিত নার্স এখান থেকে চলে গেছে, যারা 2 ঘন্টাও টিকতে পারেনি। তবু আমি চেষ্টা করতে চাই। আমার এই চাকরিটা খুব দরকার। শান্তিদেবী ইতস্তত করল, কিন্তু ছেলেটির দৃঢ় সংকল্পে এমন কিছু ছিল যা তাকে অন্তত মালকিনকে খবর দেওয়ার জন্য রাজি করালো। কয়েক মিনিট পর সে ফিরে এলো। তিনি তোমার সাথে দেখা করবেন, কিন্তু তিনি আগেই সতর্ক করে দিয়েছেন যে এটা দ্রুত হবে। তুমি কি সত্যিই ভেতরে যেতে চাও? রোহনের হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল, কিন্তু সে দৃঢ়ভাবে মাথা নাড়ল। ভেতর থেকে বাসভবনটি বাইরের চেয়েও বেশি প্রভাবশালী ছিল। মার্বেলের মেঝে, দেওয়ালে দামি পেইন্টিং এবং সব ঘরে মেহগানি কাঠের আসবাবপত্র। শান্তিদেবী তাকে একটি বিশাল ঘর পর্যন্ত নিয়ে গেল, যেখানে একটি হাসপাতালের বিছানা এবং বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম বসানো ছিল। তখনই সে তাকে প্রথমবার দেখল। অঞ্জলি কাপুর একটি আধুনিক হুইলচেয়ারে বসেছিলেন, যার বুক এবং কোমরে সুরক্ষা বেল্ট ছিল। তার সোনালি চুল সুন্দর করে আঁচড়ানো ছিল এবং তিনি একটি সাদা সিল্কের ব্লাউজ পরেছিলেন। পরিস্থিতির সত্ত্বেও এটা লক্ষ্য করার মতো ছিল যে তিনি একজন খুব সুন্দরী মহিলা ছিলেন, কিন্তু তার নীল চোখ এমন শীতলতা আর বিট্টিকতা দেখাচ্ছিল যা যে কোনো পরিবেশকে জমিয়ে দিতে পারত। তাহলে তুমি সেই পরবর্তী সাহসী ব্যক্তি যে ভাবছ তুমি আমাকে সহ্য করতে পারবে? তিনি তার দিকে না দেখে তীক্ষ্ণ স্বরে বললেন, নমস্কার শ্রীমতী অঞ্জলি, আমার নাম রোহন শর্মা। আমি কেয়ারটেকারের পদটি সম্পর্কে জানতে এসেছি।
তিনি অবশেষে উপরে তাকালেন এবং তাকে পা থেকে মাথা পর্যন্ত অবজ্ঞার সাথে দেখলেন। দেখো তোমাকে, সস্তা জামাকাপড়, ফাটা জুতো, বাজেভাবে কাটা চুল। তোমার কি সত্যিই মনে হয় তুমি কারো যত্ন নিতে সক্ষম? রোহনের মনে হলো তার মুখ জ্বলছে, কিন্তু সে শান্তি বজায় রাখল। আপনি আমার বেশভূষার সম্পর্কে ঠিক বলেছেন, কিন্তু আমার মধ্যে শেখার এবং মন দিয়ে কাজ করার আগ্রহ আছে। আগ্রহ? তিনি বিদ্রূপের হাসি হাসলেন। শেষ যে ব্যক্তিটি এটা বলেছিল সে এখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে যখন আমি তাকে স্নান করাতে বলেছিলাম। তোমার কি এই ক্ষেত্রে কোনো কোর্স করা আছে? আমার কোনো নির্দিষ্ট কোর্স নেই, কিন্তু আমি আমার দিদিমার জীবনের শেষ 2 বছর পর্যন্ত দেখাশোনা করেছিলাম। তারও বিশেষ দেখাশোনার দরকার ছিল। তোমার দিদিমা? অঞ্জলি গলার স্বর উঁচুতে তুললেন। আমি তোমার দিদিমা নই, মূর্খ। আমার একজন যোগ্য পেশাদার দরকার, কোনো ডেলিভারি বয় নয় যে নিজেকে সবকিছু করতে সক্ষম বলে মনে করে। ঘরে এক ভারী নীরবতা নেমে এলো। শান্তিদেবী চিন্তিত মুখে দেখছিল, আশা করছিল রোহনও অন্যদের মতো বেরিয়ে যাবে, কিন্তু সেই নিজের জায়গায় অনড় রইল। আপনার আমাকে সন্দেহ করার অধিকার আছে। আমার সত্যি এই ক্ষেত্রে কোনো পেশাদার অভিজ্ঞতা নেই, কিন্তু আমার কাছে এমন কিছু আছে যা হয়তো অন্যদের কাছে ছিল না। আমার এই চাকরিটা খুব দরকার। হ্যাঁ, অবশ্যই। আরেকজন যে আমার অবস্থার সুযোগ নিয়ে সহজে টাকা কামাতে চায়। এটা সহজ টাকা নয়, শ্রীমতী অঞ্জলি। কারো দেখাশোনা করা কখনোই সহজ নয়, কিন্তু আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব, কারণ এই সুযোগটা আমার পরিবারের জন্য খুব অর্থবহ। অঞ্জলি কিছু সেকেন্ড তাকে চুপচাপ দেখতে থাকলেন, যেন তিনি সেই উত্তরে কিছু আলাদা বিচার করছিলেন। আর তুমি অন্যদের চেয়ে কি আলাদা করবে? রোহন উত্তর দেওয়ার আগে এক মুহূর্ত ভাবল। আমি আপনার সাথে একজন মানুষের মতো আচরণ করব, কোনো সমস্যা হিসেবে নয় যাকে সমাধান করতে হবে। এই কথাগুলি অঞ্জলির মধ্যে কিছু অপ্রত্যাশিত প্রতিক্রিয়া তৈরি করল। মাসগুলোর মধ্যে প্রথমবার তিনি কোনো প্রার্থীর ওপর সঙ্গে সঙ্গে চিৎকার করলেন না। শান্তিদেবী, এই প্রার্থীর জন্য একটা চেয়ার আনো। কাজের মেয়েটি অবিলম্বে আজ্ঞা পালন করল, যদিও কথোপকথনের এই মোড় দেখে সে অবাক ছিল। তুমি বললে যে তুমি তোমার দিদিমার দেখাশোনা করেছ। তার মৃত্যু কিভাবে হল? উনার স্ট্রোক হয়েছিল এবং তিনি 2 বছর বিছানায় ছিলেন। আমি আমার মায়ের সাথে তার দৈনন্দিন দেখাশোনায় সাহায্য করতাম। আর তুমি কেয়ারটেকার হিসেবে কাজ না করে ডেলিভারি বয় হিসেবে কেন কাজ করো? কারণ আমার অবিলম্বে আয়ের প্রয়োজন এবং কেয়ারটেকার হিসেবে সুযোগ কম। বেশিরভাগ পরিবার সার্টিফিকেটধারী পেশাদার চায়। অঞ্জলি কিছু মিনিট চিন্তায় ডুবে রইলেন। শান্তিদেবী স্পষ্টভাবে ঘাবড়ে গিয়েছিল, সেই বিস্ফোরণের অপেক্ষা করছিল যা সাধারণত ইন্টারভিউয়ের এই পর্যায়ে হতো। ঠিক আছে, আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি, রোহান শর্মা। যুবকটি অনুভব করল তার হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছে। তুমি এখানে 1 সপ্তাহ বেতন ছাড়া কাজ করবে। এটা কেমন? ঠিক যা তুমি শুনলে। যদি তুমি পুরো দিন আমার সাথে পালিয়ে না গিয়ে বা হার না মেনে টিকতে পারো, তবে আমরা চাকরির ব্যাপারে কথা বলবো। যদি তুমি আগে হার মেনে নাও, তবে তুমি কিছুই পাবে না এবং তুমি আর কখনো এখানে দেখা দেবে না। শান্তিদেবী বাকরুদ্ধ হয়ে গেল। সে কখনো এমন অস্বাভাবিক প্রস্তাব দেখেনি। কিন্তু শ্রীমতী অঞ্জলি, চুপ করো শান্তিদেবী, ছেলেটাকে সিদ্ধান্ত নিতে দাও। রোহান জানত যে কিছু না পেয়ে 1 সপ্তাহ কাজ করা তার আর্থিক অবস্থার জন্য কঠিন হবে, কিন্তু সে এটাও বুঝতে পারল যে এই চাকরি পাওয়ার এটাই তার একমাত্র বাস্তব সুযোগ। আমি প্রস্তাব গ্রহণ করছি। চমৎকার। তুমি কাল সকাল 6টায় শুরু করবে। শান্তিদেবী তোমাকে তোমার মৌলিক রুটিন বুঝিয়ে দেবে। আর স্পষ্ট করার জন্য বলছি, আমি তোমাকে পদত্যাগ করানোর জন্য সব রকম চেষ্টা করব। আমি তোমার প্রতিটি সীমার পরীক্ষা নেব, যতক্ষণ না আমি জানতে পারি তুমি কখন ভেঙে পড়ো। বুঝেছ? আমার সন্দেহ আছে, কিন্তু অন্তত আমাকে সতর্ক করা হয়েছে। এখন তুমি যেতে পারো। শান্তিদেবী, ওকে বাইরে পর্যন্ত ছেড়ে এসো। যখন তারা ঘর থেকে বেরোলো, কাজের মেয়েটি চিন্তিত হয়ে রোহানের হাত ধরল। বাবা, তুমি জানো না তুমি এইমাত্র কি মেনে নিয়েছ। তিনি একজন খুব দুঃখী মানুষ, কিন্তু তার সাথে মোকাবিলা করা অসম্ভব। তার আসলে কি হয়েছিল? শান্তিদেবী চারপাশ দেখে নিল, যাতে কেউ তাদের কথা শুনতে না পায়। 2 বছর আগে তার এক ভয়ানক গাড়ি দুর্ঘটনা হয়েছিল। তিনি মাসের পর মাস হাসপাতালে ছিলেন এবং যখন তিনি বাড়ি ফিরলেন, তখন জানতে পারলেন যে কোম্পানি প্রায় দেউলিয়া হতে বসেছে এবং তার অনেক কাছের মানুষ কেবল তার অবস্থার সুযোগ নিতে চেয়েছিল। আর পরিবার, বাচ্চারা কেবল তখনই এখানে আসে যখন তাদের টাকার দরকার হয়। তিনি সবার দ্বারা পরিত্যক্ত অনুভব করেন, তাই তিনি সেই লোকদের সাথে খারাপ আচরণ করেন যারা তাকে সাহায্য করার চেষ্টা করে।
আমি বুঝতে পেরেছি। আর আমার মৌলিক রুটিন কি হবে? সকাল 6টায় পৌঁছে সকালের পরিষ্কার পরিচ্ছন্নতায় সাহায্য করা, তারপর নাস্তা, ওষুধ, ফিজিওথেরাপির ব্যায়াম, দুপুরের খাবার, দুপুরের দিকের ওষুধ এবং রাতের খাবার। তুমি রাত 8টার আশেপাশে বেরোবে, প্রতিদিন সোমবার থেকে শনিবার পর্যন্ত। রবিবার তিনি আমার সাথে থাকেন। রোহান মনে মনে সেই সময়ের হিসাব করল যেটা সে ডেলিভারি থেকে দূরে থাকবে। এটা একটা বিশাল আর্থিক ত্যাগ হবে, কিন্তু যদি সে স্থায়ী চাকরি পেয়ে যায় তবে এর ক্ষতিপূরণ তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কাল দেখা হবে। শুভকামনা বাবা, তোমার এটার দরকার হবে। সেই রাতে রোহন তার মা এবং বোন প্রিয়াকে সবকিছু বলল, যে নার্সিংয়ের 3য় বর্ষে ছিল। ভাই, তুমি কি এই ব্যাপারে নিশ্চিত? কিছু না রোজগার করে 1 সপ্তাহ আমাদের অবস্থাকে খুব জটিল করতে পারে। প্রিয়া, যদি আমি এই চাকরিটা পেয়ে যাই তবে এটা আমাদের আর্থিক সমস্যাগুলো একবারে সমাধান করে দেবে। ডেলিভারি থেকে আমি যা আয় করি তার চেয়ে বেতন 3 গুণ বেশি। শ্রীমতী মীরা শর্মা অন্য একটি বিষয় নিয়ে চিন্তিত ছিলেন। আমার ছেলে যদি ওই মহিলা সত্যি অসহ্য হন তবে কি হবে? তুমি কি বৃথায় ক্লান্ত হতে পারো? মা, আমাকে চেষ্টা করতে হবে। টাকার পাশাপাশি আমার মনে হয় আমি সত্যিই তার সাহায্য করতে পারবো। আমি আজ তার চোখে কিছু দেখেছি। এটা শুধু রাগ ছিল না, এটা একটা গভীর দুঃখ ছিল। প্রিয়া, যে আগে হাসপাতালে ইন্টার্নশিপ করেছিল, তার ভাইকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিল। রোহন, মেরুদণ্ডে আঘাত পাওয়া রোগীরা খুব হতাশ এবং আক্রমণাত্মক হতে পারে। সবচেয়ে ভালো কৌশল হল সবসময় শান্ত থাকা এবং এটা বোঝার চেষ্টা করা যে রাগ ব্যক্তিগতভাবে তোমার বিরুদ্ধে নয়। আমি এটা মনে রাখব। প্রথম সকালে রোহন ঠিক 6টায় পৌঁছল। শান্তিদেবী আগে থেকেই তার অপেক্ষা করছিল এবং তাকে সোজা অঞ্জলির ঘরে নিয়ে গেল।